শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। বিমান বাহিনীর প্রধান কথা বলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। সহকারী বিমান বাহিনী প্রধান, প্রশাসন, জিওসি, এর অধিনায়ক বিমান বাহিনী কর্মীটোলা, অধিনায়ক রিক্রুটস ট্রেনিং স্কুল, অভ্যাগত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় রিক্রুট বৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। বাংলাদেশ বিমান বাহিনীর 52তম রিক্রুট দলের আজকের এই মনোজ্ঞ ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই কুচকাওয়াজের মধ্য দিয়ে তোমরা বিমান সেনা হিসেবে বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়ার জন্য প্রাথমিক প্রশিক্ষণ সমাপ্ত করতে যাচ্ছ। তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আমি বিনম্র চিত্রে স্মরণ করছি জাতির সূর্য সন্তান ৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা দেশ মাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন লাল সবুজের পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড। আমি আরও স্মরণ করছি কিলো ফ্লাইটের অকুতোভয় সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বিমান বাহিনী। আমি বিশেষভাবে স্মরণ করছি গত জুলাই আগস্ট মাসে বৈষম্য দূরীকরণ এবং সর্বস্তরে সাম্য ফিরিয়ে আনতে প্রাণ হারানো সকল শহীদ ছাত্র ও অন্যান্য সাধারণ ব্যক্তিবর্গকে। আমি আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, বিমান বাহিনী রিক্রুটস ট্রেনিং স্কুল একটি আদর্শ ও সুশৃঙ্খল প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে সমগ্র বাংলাদেশ থেকে বাছাইকৃত এবং নির্বাচিত প্রতিশ্রুতিশীল তরুণীরা শিক্ষা ও সাধারণ সামরিক প্রশিক্ষণের উপর সময়োপযোগী প্রশিক্ষণ পেয়ে থাকে। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি রিক্রুটরা খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়, যা তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা আরো গভীরভাবে গেঁথে দেয়। এভাবেই প্রতিষ্ঠানটি নবীনদের আদর্শবাদী, দেশপ্রেমিক এবং যোগ্য বিমান সেনা হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে। বিমান বাহিনীর প্রধান কথা বলছিলেন, আমরা শুনছিলাম তার কথা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আবেদনে কোন বিষয়ে গুরুত্ব দিয়েছে প্রসিকিউশন, জানাবেন। ইশরাত, ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে যায়, এরপর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক অভিযোগ আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু শেখ হাসিনাকে নির্দেশদাতা এবং মদতদাতা হিসেবে প্রধান আসামি করে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করে। তবে এই যে অভিযোগ দায়েরের মধ্যে যে ১০০-১৫০ যে অভিযোগ দায়ের হয়েছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম না, বিভিন্ন সামাজিক মাধ্যমে আসলে শেখ হাসিনার সাথে বাহিরে অর্থাৎ দেশের বাহিরের যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা বসবাস করছেন, তাদের বিভিন্ন কল রেকর্ড ফাঁস হয়েছে এবং শেখ হাসিনার বিভিন্ন ভাষণ, যেটি তিনি বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য বিভিন্ন বক্তব্য বিভিন্ন যোগাযোগ
যোগাযোগ মাধ্যমে আপাতত ফাঁস হচ্ছে। তো এইটারই পরিপ্রেক্ষিতে আসলে আজকে প্রসিকিউশন যেটি সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বিভিন্ন নেতাকর্মীদের সাথে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিভিন্ন কল রেকর্ড বা বিভিন্ন বক্তব্য ফাঁস হচ্ছে সেটি যাতে বন্ধ করে দেওয়া হয়, সেটি যাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একটু পরেই শুনানি শুরু হবে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান আছেন তিনি আপাতত চলে এসেছেন। তো কোর্ট বসলে আসলে শুনানি শুরু হবে। এরপরে তবে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে 18 নভেম্বর কিন্তু শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা আগে জারি করা হয়েছে তাদেরকে কিন্তু সবাইকে গ্রেফতার দেখানোর কথা ছিল, কিন্তু প্রসিকিউশন কিন্তু এখনো ওই কাজে তদন্ত চলছে, তদন্ত চলমান রয়েছে। সেই কাজে শেখ হাসিনাকে কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা যায়নি। তো এই যে বক্তব্য যে প্রচার হচ্ছে শেখ হাসিনা যে বক্তব্য প্রচার করছেন, অর্থাৎ আওয়ামী নেতাকর্মীদের সাথে যে কথা বলছেন সেটি আসলে তদন্ত কাজে বাধাগ্রস্ত হতে পারে। এই প্রেক্ষিতে আসলে আজকে প্রসিকিউশন আবেদন করবেন এবং শুনানি হবে। শুনানিতে অবশ্য এটিও আসতে পারে, শেখ হাসিনা আরো অনেক কথা আসতে পারে। তো আমরা একটু অপেক্ষা করি, শুনানি হলে আমরা আসলে আপনাকে জানাতে পারবো যে আসলে শুনানিতে একে নিষেধাজ্ঞা দেওয়া হয় কিনা। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। পুলিশ হেডকোয়ার্টারের ব্রিফ করছেন আইজিপি বাহারুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কার্যক্রমে আমরা গতিশীলতা নিয়ে আসার চেষ্টা করছি। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মী, আপনারা সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, দেশের সম্মানিত সকল নাগরিকগণ আন্তরিকভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসছেন। আমি সেজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে পুলিশ সকল সদস্যের প্রতি আমার আহ্বান, একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসাবে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনে আপনারা নিয়োজিত থাকুন। আপনাদের পেশাগত নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। প্রিয় উপস্থিতি, আমার একটা প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমাজকে একটা স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এই লক্ষ্য অর্জনে আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ সকল উদ্দেশ্য সাধনের জন্য পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে এনে তাদের আত্মবিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি। দেশের জনগণের সমর্থন এবং সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করা দুরূহ। অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমি সবিনয়ে দেশের জনগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফ করছেন আইজিপি বাহারুল আলম। আমরা শুনছিলাম তার কথা। চিন্ময় কাণ্ডে চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ও কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপারে প্রভাব পড়লেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান, সুমন কবির এবং মেহেদী নূর পরশ। প্রথমেই যাব তারেকের কাছে। তারেক, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্ব উপস্থিতি দেখতে পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। জি ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরে আমি প্রায় ঘন্টাখানেক ধরে অবস্থান করছি। এখানে এসে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে ভারতের কিছু যাত্রী কিন্তু পারাপার করছে
এবং এখন পর্যন্ত বেলা 11টা পার হয়ে গেল, বাংলাদেশি কোনো যাত্রী কিন্তু এখন আমরা প্রবেশ করতে দেখিনি। ভারতের কয়েকজন যাত্রীর সাথে আমাদের সাথে কথা হয়েছিল, তারা প্রায় মাসখানেক বা 15 দিন ধরে কিন্তু বাংলাদেশে অবস্থান করছিলেন। তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম বাংলাদেশের পরিস্থিতি কি। তারা কিন্তু এক বাক্যে উত্তর দিয়েছে, বাংলাদেশের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। কিন্তু একই ভাবে ভারতীয় যাত্রীরা আমাদেরকে যে বিষয়টি বলছেন কি, যে তারা ভারত বাংলাদেশের সম্পর্কে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং বাংলাদেশ সম্পর্কে যে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, তারাও কিন্তু এটার কিন্তু তারা নিন্দা জানিয়েছে। তারাও বলছে আসলে একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন। কিছুক্ষণ আগে আমার সাথে একজন ব্যবসায়ীর কথা হচ্ছিল সোনা মসজিদ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের। তারা আমাদেরকে বলছিলেন যে ভারতের যে মালদা আছে এবং মালদার বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন জায়গাতে দেশিরা কিন্তু কোন রকম সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদেরকে কিন্তু একরকম নাজেহালের মধ্যে পড়তে হয়েছে। তবে আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে যে সীমান্ত এলাকাগুলো আছে, সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিবেশ পরিস্থিতি তারা যে মোকাবেলা করতে পারে সেজন্য তারা প্রস্তুত রয়েছে। আমি একটু সংযুক্ত করতে চাই সোনামুজি স্থল বন্দরের একজন আমদানিকারকের সাথে। আপনি আসলে একটু বলবেন কি আপনার কি পরিস্থিতি দেখছেন বন্দরের? আসলে আমরা আজ 2 দিন থেকে আমি অ্যাসোসিয়েশনের যেহেতু আমদানিকারকের দায়িত্বে আছি ক্যাশিয়ার পদে, আমার বিভিন্ন ব্যবসায়িকরা আমার সাথে যোগাযোগ করেছে। ফেসবুক হোয়াটসঅ্যাপ যে গ্রুপে লিখতেছে কি ব্যবসায়িক মালদার যে হোটেলগুলাতে তাদের বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আমরা আতঙ্কিত, যদি আমাদের ব্যবসায়িকরা আলাপ করার জি, জন্য। ধন্যবাদ ধন্যবাদ আসাদুল, আপনাকে ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত। জি, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। আমরা একটু যেতে চাই এবার কুমিল্লাতে আমাদের খবর জানার জন্য অপেক্ষা করছেন সুমন কবির। যে সুমন কবির, আপনার কুমিল্লার সার্বিক পরিস্থিতি আমরা একটু জানতে চাই। জি, ধন্যবাদ। আপনাকে একটু জানাই কি কুমিল্লা যে স্থলবন্দর আসলে 13তম স্থলবন্দর বাংলাদেশের মধ্যে বীরবাজারের যে স্থলবন্দর, গত চিন্ময়কাণ্ডের পর থেকে আসলে আমরা দেখেছি এই স্থলবন্দর থেকে আসলে প্রতিদিনই যে যাত্রী যে পারাপার করছে, বাংলাদেশ থেকে যাচ্ছে এবং ইন্ডিয়া থেকে আসছে, একটু কমে আসছে। আসলে সবাই একটা আতঙ্ক বিরাজ করছে সকলের মাঝে। তবে একটাই জানা রাখি, কুমিল্লা আমদানি রপ্তানি প্রক্রিয়াকরণ আমি দেখেছি এখান থেকে বাংলাদেশে আমদানি করতে সিমেন্ট, এলপি গ্যাস এবং সেই সাথে যদি বলি যে ধরনের পণ্য রয়েছে সবই যাচ্ছে। তবে আগের মতো তো বেশি যাচ্ছে না, কম যাচ্ছে। তবে ইন্ডিয়ার যারা লোক আছে তারা যাচ্ছে বাংলাদেশে, তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে থাকা অবস্থা তারা কোনো ধরনের সমস্যা পড়েনি এবং ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশের ছিল তারা ইন্ডিয়া থেকে এসেছে, তারা আমাদেরকে বলছে ইন্ডিয়াতে আমাদের কোনো সমস্যা হয়নি। তবে এই বিষয়টা নিয়ে আসলে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। স্থানীয় যারা রয়েছে তারা বলছেন এখনকার যে অবস্থা, এই অবস্থা আসলে যেভাবে প্রতিদিন ইন্ডিয়াতে এই পণ্য যেহেতু এখন সেভাবে যায় না, কিছু কম যাচ্ছে এবং ইন্ডিয়া থেকে পণ্য আসছে একটু কম আসছে। তবে এই বিষয়টা তারা বলছেন বীরবাজার যে স্থলবন্দর 13তম স্থলবন্দর হলো এখানকার যে অবস্থা, সেই অবস্থায় তারা আমাদেরকে এখানে যে কাস্টমস কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বীরবাজার স্থলবন্দরে তেমন একটা প্রভাব পড়েনি। যদিও এখানকার যারা স্থানীয় লোকাল যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কুমিল্লা যে বাংলাদেশ থেকে যে সিমেন্টের গাড়ি, এলপি গ্যাস এবং যেগুলো যাওয়া দরকার প্রতিদিনই যাচ্ছে। আর সেদিক থেকে ইন্ডিয়া থেকে আসছে আমি দেখছি আগরবাতি, তেঁতুল এবং বেল এবং সব দিক মিলিয়ে বলা যায় কুমিল্লার যে স্থলবন্দর আমদানি রপ্তানি যে প্রক্রিয়া অঞ্চল আসলে একটু স্থিবরে আছে, কমে আসছে দিন দিন। তারা বলছেন আসলে এর দুই দেশের পক্ষ থেকে যদি একটা সমাধান করার চেষ্টা করে তাহলে ভালো হবে। এই ছিল কুমিল্লা থেকে সব। আমি বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ফরজ বিস্তারিত জানাবেন। সুমন, আমি এখন দাঁড়িয়ে আছি দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া স্থল বন্দরে। এই স্থল বন্দরে কিন্তু সব ধরনের কার্যক্রম, যে আমদানি রপ্তানি কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে এই বন্দর দিয়ে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, তুলা এবং সুটকি কিন্তু ভারতে রপ্তানি করা হচ্ছে। তো গত 2 দিন আগে কিন্তু এই স্থল বন্দরে একটা পরিস্থিতি থমথমে ছিল, কারণ যে চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যু এবং যে ভারতের আগরতলা হাই কমিশনে যে এই হামলার ঘটনায়, উগ্রবাদী হিন্দুদের হামলার ঘটনায় কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু একটা থমথমে ছিল। কিন্তু আজ তবে এই পরিস্থিতি কিন্তু অনেকটা শান্ত হয়েছে এবং তবে এই
পরিস্থিতির মধ্যে কিন্তু যে পণ্য রপ্তানিতে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি, পণ্য রপ্তানিতে নিয়মিত কিন্তু পণ্য রপ্তানি হচ্ছে। এছাড়া এই বন্দরের যে কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে এই বন্দর দিয়ে প্রতিদিনই কিন্তু যে ভারতে যে আগরতলায় পণ্য কিন্তু তারা রপ্তানি করছে, রপ্তানিতে তাদের কোনো ব্যাঘাত ঘটছে না। তবে এই যে যাত্রী পারাপারও কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আখড়া যে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের যে ইনচার্জ তিনি আমাকে জানিয়েছেন যে গত দুদিন ধরে যে যাত্রী পারাপার কিন্তু তেমন কোনো ব্যাঘাত ঘটেনি, কিন্তু এ, এ, বাংলাদেশি যাত্রী পারাপারের সংখ্যা কিন্তু কিছুটা কমেছে। এছাড়া এছাড়া কোনো ধরনের আর কোনো সমস্যা হচ্ছে না বলে তিনি আমাকে জানিয়েছেন। তো আমি কিন্তু যে ওপার বাংলার বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আমাকে সেখানকার পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই কিন্তু শান্ত, এবং সেখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছেন বলে তারা আমাকে জানিয়েছেন। তো আমি যে স্থানটিতে আছি, যে বন্দরে ইয়ার্ড এলাকা, এখানে দেখেন যে 20 থেকে 25টির মতো যে ট্রাক রয়েছে, এই ট্রাকে কিন্তু ইতিমধ্যে পণ্য রপ্তানি করছে। তো কোনো ধরনের পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলে আমাকে জানিয়েছেন যে কাস্টম কর্তৃপক্ষ। তো এই আখড়া স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। ঈশাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চিন্ময় কাণ্ডের পর চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী তারেক রহমান, সুমন কবির এবং মেহেদিনুর পরশ। বাগেরহাটে চাল ও মশলার দাম চড়া থাকলেও কমেছে সবজি ও মাছ মাংসের দাম। বিস্তারিত জানবো সহকর্মী এস সোহানের কাছ থেকে। সোহান, চাল ও মশলার দাম এখনো না কমার কারণ কি জানাবেন? বাগেরহাটের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কারণে সকল প্রকার সবজির কিন্তু দাম কমেছে। এর সাথে সাথে দাম কমেছে দেশি এবং সাগরের যে মাছ রয়েছে সেই মাছের। আমরা যদি আপনাদেরকে একটু সবজির দাম জানাতে চাই, বাগেরহাটের বাজারে আজকে ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা করে, পাতাকপি, ওলকপি এগুলোও 50 টাকা করে, সিম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা করে, এবং বিভিন্ন প্রকার যে শাক রয়েছে শীতকালীন শাক যেগুলোকে আমরা বলি লাল শাক, সাদা শাক, পালং শাক, এই সব কিন্তু বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 15 টাকা করে। কিন্তু কয়েকদিন আগেও এর দাম বেশ বেশি ছিল। তবে যে তরকারিটি বা যে সবজিটি মানুষ সব থেকে বেশি খেয়ে থাকে তার দাম কিন্তু কমেনি। আলু বাগেরহাটের বাজারে আজকেও 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তবে নতুন আলু একটা রয়েছে, সেটা ভারতীয় আলু, সেই আলুটি কিন্তু 100 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বাগেরহাটের বাজারে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে এবং মাছের দামও কমেছে। আমরা ইলিশ মাছ দিয়ে শুরু করতে চাই। ইলিশ মাছ 2টাই কেজি যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। 3 থেকে 4টায় আর ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে রুই, কাতলা, গ্রাস কাপ, সিলভার কাপ, এইসব মাছ কিন্তু কেজিতে 50 থেকে 100 টাকা কমে এখন 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাগেরহাট থেকে আসলে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। আপনাকে বাগেরহাটের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী এস সোহান। চাঁদপুরে ইলিশের সরবরাহ কম থাকায় দাম আকাশ ছোঁয়া। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, এই যে দাম বেশি, এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আসলে জানাবেন? ইশরাত, আপনি জানেন যে ইলিশের শহর চাঁদপুর, অর্থাৎ ইলিশের বাড়ি চাঁদপুর, কিন্তু এই ইলিশের বাড়ি চাঁদপুরে পর্যাপ্ত ইলিশ কিন্তু ঘাটে নেই। ঘাটে পর্যাপ্ত ইলিশ না থাকায় কিন্তু এর প্রভাব পড়েছে দামে। আমরা আজ দেখতে পাচ্ছি 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা দরে, আর যেটি 700 থেকে 900 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1900 টাকা দরে, আর যেটি হচ্ছে 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা দরে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, আমরা দেখেছি সকাল থেকে নদী থেকে জেলেরা
মাছ নিয়ে কিন্তু ঘাটে আসছেন। মাছ নিয়ে ঘাটে আসার পরে সেগুলোকে আড়তে তোলা হচ্ছে, আড়তে তুলে নিলাম ডেকে সেগুলো বিক্রি করা হচ্ছে। আমি এখানে যারা পদ্মা মেঘনার জেলে রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা দিনে এবং রাতে নদীতে জাল ফেলে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না, তারা হতাশ হয়ে ফিরছেন। তারা অনেক বড় আশা নিয়ে নদীতে নামেন, কিন্তু তারা নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় কিন্তু তারা হতাশ হয়ে ঘাটে ফিরছেন। এখানে আমি দেখেছি সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে তাজা ইলিশ কেনার জন্য কিন্তু ঘাটে অনেকেই এসেছেন। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু এই ঘাট এখন মুখর হয়ে উঠেছে। যদি আমি আপনাকে বলি সকাল থেকে মাত্র এই পর্যন্ত ঘাটে 10 থেকে 12 মণ ইলিশ ঘাটে এসেছে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে কিন্তু এই সময়টাতে অর্থাৎ 300 থেকে 400 মণ ইলিশ ঘাটে আসতো। পর্যাপ্ত ইলিশ ঘাটে না থাকায় কিন্তু এর দামটা চড়া বলে জানিয়েছেন এখানে যারা ইলিশ ব্যবসায়ী রয়েছেন। অপরদিকে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা অনেকেই বলছেন যে এই সময়টাতে ইলিশের দাম চড়া থাকায় কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না এবং অনেকেই ইলিশ না কিনে কিন্তু বাড়ি ফিরছেন। ইলিশের প্রাপ্যতার বিষয়ে আমি কথা বলেছি চাঁদপুর নদী কেন্দ্রের যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদার, আর তিনি আমাকে বলেছেন যে এখন কিন্তু ইলিশের মৌসুম নয়, এখন হচ্ছে ইলিশের লিং সিজন। এই সময়ে শীতের সময়ে কিন্তু ইলিশের নদীতে যে ইলিশের প্রাপ্যতা কিন্তু কমে। আশা করা যায় যে এই ডিসেম্বর মাস শেষে জানুয়ারির শুরুতে কিন্তু আবারও চাঁদপুর ঘাটে চাঁদপুর নদীগুলিতে ইলিশের প্রাপ্যতা বাড়বে, আর এই ইলিশের প্রাপ্যতা বাড়লে দামে প্রভাব ফেলবে এবং দাম কিছুটা কমে আসবে। তো ইশরাক, এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে ইলিশের সরবরাহ কম এবং দামও আকাশ ছোঁয়া, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। আবার নতুন আলু আবাদে বীজের দাম গেল বছরের চেয়ে 3 গুণ বেশি গুনতে হচ্ছে মুন্সিগঞ্জের কৃষকদের। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, দাম বৃদ্ধির কারণ কি এবং প্রশাসন নজরদারি দিচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু বীজ আলুর দাম, হল্যান্ডের যে বাক্স আলু সেটি কিন্তু গত বছর ছিল 10,000 টাকা, সেই আলু কিন্তু বিক্রি হচ্ছে এই বছর প্রায় 30 থেকে 32,000 টাকা করে। এতে করে কৃষকরা তাদের আলু রোপণে মানে অনেক সমস্যায় আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্যমতে কিন্তু মুন্সিগঞ্জে এখনো পর্যন্ত 31 হেক্টর বীজ আলু সংরক্ষণ রয়েছে বলে আমাদের জানিয়েছেন। আর ভোক্তা অধিকার তারা জানিয়েছেন যে সরকারের নির্ধারিত মূল্য না থাকার কারণে কিন্তু আসলে মুন্সিগঞ্জে যেই বীজ আলু সেই আলু নিয়ন্ত্রণ রাখতে পারছেন না তারা। ব্যবসায়ীরা বিভিন্নভাবে এই আলুর দাম নিজেদের মতো করে বাড়াচ্ছেন। এখন আমি একজন প্রান্তিক কৃষক তার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই আলুর দাম কেমন এবং এত দাম কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলুর দাম মনে করেন এবারকা গতবার ছিল 10 থেকে 12,000, এবারকা 30 থেকে 32,000 টাকা। সারের দাম বেশি, জমির দাম বেশি, সব কিছু দামে বেশি। মনে করেন কৃষক ছুরি বিড়ি খাই তাদের কৃষি করতে। তো মনে করেন যদি এরকম থাকে তাহলে আগের সরকারই ভালো আছিল, আগের সরকারের দাম কম আছিল সব কিছুর দাম। আবার এই সরকার আয়া মনে করেন সব কিছু দাম রয়েছে মনে করতে নাই, কিন্তু সব কিছু দাম বেশি। তো কৃষকে বহুত ছুরি বিড়ি খাই যেতে থাকে কৃষি করতে। তা কৃষকের যেভাবে চাইতে হইব, না চাইলে কৃষক বাঁচত না, কৃষকের খেয়াল রাখতে হইব। মানে কৃষক যদি এই অবস্থায় এমন দাম থাকে তাহলে কৃষকে এইটাই চালানি যাতে না মারি যাবে। তা মনে করেন কৃষকের কমাই রাখতে হইব, সামনে ওষুধ পানি আসতে দিব, ওষুধ পানি দাম একটু লেজ্জে মনে করতে হইব। তাহলে কি ওষুধও কম লাগতো না, বহুত টাকার ওষুধ লাগবো, এই ওষুধ একটু দাম কমাই দিতে হইব। না কমাইলে আপনার তো কৃষক আরো হয়ে যাবো বেশি।
জি, যেভাবেও কমাইতে হইব মনে করেন। আপনাকে ধন্যবাদ। এছাড়া আপনি যেমনটি শুনছিলেন আসলে মুন্সিগঞ্জে কিন্তু বীজ আলুর দাম অনেক অনেক বেশি আসলে এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এই বছর গত বছরের তুলনায় এই বছরে কিন্তু 2000 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বছর প্রায় 36,000 জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 5 লক্ষ মেট্রিক টন 5 লক্ষ জমিতে কিন্তু আসলে আলু আবাদ অলরেডি হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ আলু বাজারের খবর। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে নতুন আলু আবাদে বীজের দাম গেল বছরের তুলনায় অনেক বেশি এবং কৃষকরাও হিমশিম খাচ্ছে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। থিওরি দিয়ে কাজ করি, বাস্তবতার সাথে সেটা মিল থাকবে না। বই পড়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে বাস্তবতার আলোকে দেশ চালাতে হবে। আবেগে বশীভূত হয়ে যদি কোনো কাজ করি সেটা ভুল হবে। আমাদেরকে বিবেককে কাজে লাগাইতে হবে। বিবেক হলো আল্লাহর দেওয়া, আবেগ হলো মানুষের নিজস্ব। সুতরাং আমাদেরকে এখনো সময় আছে, হুঁশিয়ার হইতে হবে। 3 মাস খুব কম সময় না। 3 মাস যখন আমরা বিগত দিনগুলিতে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার করেছি, তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছিল শুধু নির্বাচন করার জন্য, এবং তারা অনেকেই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করেছে। যেমন লতিফুর রহমানের সময়, জাস্টিস শাহাবুদ্দিনের সময় এটা উল্লেখযোগ্য নির্বাচন করেছে। নতুন নতুন ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র হচ্ছে যা মানুষের জন্য খুবই বিব্রতকর। প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, হিন্দু সম্প্রদায়ের কিছু ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে তারা বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল, যে সমস্ত টাকা লুণ্ঠনকারী, যে সমস্ত টাকা পাচারকারী, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী ভারতে আশ্রয় নিয়েছে, বন্দি চুক্তির বিনিময়ে তাদেরকে বাংলাদেশের কাছে অনতিবিলম্বে হস্তান্তর করা উচিত। তাহলে আমরা মনে করব ভারত আমাদের বন্ধু। না হলে আমরা কখনো মনে করতে পারবো না তারা আমাদের বন্ধু, কারণ তারা জনগণের শত্রুদেরকে জায়গা দিয়েছে। হাসিনা হলো দেশদ্রোহী, হাসিনা হলো ফেরাউন, হাসিনা হলো নমরুদ, স্বৈরাচার। তাকে কোনো অবস্থাতেই আপনারা নতুন বধূরূপে ওখানে গ্রহণ করতে পারেন না। এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদের বক্তব্য শুনছিলাম। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর অপসারণের পর প্রশাসন নিয়োগ করা হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের জানাবেন। 5 আগস্টের পর আমরা লক্ষ্য করেছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে একেবারেই স্থবিরতা দেখা দিয়েছে। অর্থাৎ 5 আগস্টের পর প্রথমে মেয়র, তারপর কাউন্সিলরদেরকে কিন্তু অপসারণ করা হয়, যার কারণে লক্ষ্য করা গেছে যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডেই কিন্তু নাগরিক ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জন্ম এবং মৃত্যু এবং চারিত্রিক সনদপত্রের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিক বিন্দুকে, এবং তারা বলছেন যে এই যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই নিরসন হচ্ছে না। এবং আমরা দেখেছি বিগত কয়েকদিন আগেও কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে কিন্তু 14 জন কাউন্সিলর অর্থাৎ প্রশাসনিক বিভিন্ন পদে দায়িত্বরত 14 জনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ঢিলেঢালাভাবে হচ্ছে, যার কারণে মানুষের ভোগান্তি সেটি কোনোভাবেই কমছে না। আমরা দেখেছি যে
যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু তাদের সংশ্লিষ্ট অফিসে সপ্তাহে 1 থেকে 2 দিন আসলেও বাকি সময়গুলো কিন্তু তাদের যে কর্মস্থল সেখানেই কিন্তু কাটাতে হচ্ছে, যার কারণে নাগরিকরা কিন্তু ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এসে ভিড় করছেন। এবং আমি এখন রয়েছি 6 নম্বর ওয়ার্ডে। এখানে আমরা দেখেছি সকাল থেকেই বেশ কয়েকজন নাগরিক কিন্তু তারা জন্ম সনদের জন্য কিন্তু তারা এসেছিলেন। পরে এখানকার যে যারা মাস্টার রুলে দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু তাদের সকল কাগজপত্র রেখে দিয়েছেন এবং পরবর্তীতে হয়তো এখানকার যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, অর্থাৎ এখানকার ওয়ার্ড কাউন্সিলর বর্তমান দায়িত্ব দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের উপপরিচালক যিনি রয়েছেন মতিউর রহমান, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় যে জটিলতা সেটি কিন্তু তৈরি হচ্ছে। যদি আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, কি কি সমস্যা হচ্ছে আপনাদের? যে আমাদের কোনো সমস্যা নাই, এভাবে আমরা কাজ করতে পারছি, ভালো সুষ্ঠুভাবে কাজ করতে পারছি। এখানে যারা সেবাগ্রহীতা রয়েছেন বিভিন্ন সময় যারা ওয়ার্ডের সেবা নিয়ে থাকেন তাদের সঙ্গে যদি একটু জানতে চাই কি কি সমস্যার সম্মুখীন হয়? সমস্যা আসলে জনপ্রতিনিধি না থাকলে যা হয় আর কি, একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা উনি তো ওনার কাজ নিয়ে ব্যস্ত থাকে। এখানে জনগণ আমরা যারা স্থানীয় আছে তিনি বলছিলেন যে আসলে জনপ্রতিনিধি না থাকায় নানান ধরনের সমস্যা সেটি কিন্তু হচ্ছে এবং তারা বলছেন যে এই সমস্যা যেন দ্রুত নিরসন করা হয় এবং নাগরিক ভোগান্তি যেন দ্রুত নিরসন হয় সেই প্রত্যাশা কিন্তু নাগরিক সমাজের নেতৃবৃন্দরা রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ আমাদেরকে জানাচ্ছিলেন যে সেখানকার নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সঠিক জনপ্রতিনিধির অভাবে। ফুটপাত দখল হওয়ায় মানিকগঞ্জে যানজট সৃষ্টির পাশাপাশি বেড়েছে দুর্ঘটনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, জনগণের ভোগান্তি কমাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা কি জানতে পেরেছেন জানাবেন। ফুটপাত দখল করে কিন্তু অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং তারা যে জনগণের যে ভোগান্তি সেই ভোগান্তি সৃষ্টি করেছে। ফুটপাত দিয়ে আসলে অনেকটাই হাঁটাচলা কিন্তু দায় হয়ে পড়েছে। তো আমরা প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই পরপর কিন্তু 3 বার অভিযান চালিয়েছে। গত 1 মাস আগেও কিন্তু এই বাস স্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দোকানপাট উচ্ছেদ করে এবং এর আন্দোলনের আগেও কিন্তু একবার পৌর কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে, তখন ছাত্রলীগের সভাপতির বাধার মুখে সে উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়। কিন্তু এরপরেও এই গড় পরিবর্তনের পরেই কিন্তু আবার সেই নতুন করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বসাচ্ছে কিছু অসাধু নেতাকর্মীরা এবং তারা যেটি বলছেন যে এই পট পরিবর্তনের কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের কাছ থেকে কিছু সুবিধা নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আতাত করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছে। কিন্তু জনগণের যে ভোগান্তি সে ভোগান্তি কিন্তু চরম গিয়ে পৌঁছেছে এবং জনগণ যেটি বলছেন যে এই ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু উঠতে পারছে না এবং জনগণ কিন্তু হাঁটা চলা এবং যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা কিন্তু মারাত্মক আকার পৌঁছেছে এবং জনগণের দাবি যে এই ফুটপাত দখলমুক্ত করে যেন জনগণের চলাচলের এটা উপযোগী করে তুলে প্রশাসন তার দাবি জানিয়েছে। তো আমরা কথা বলেছি পুলিশ সুপার যে রয়েছে তার সাথে এবং পৌর প্রশাসনের সাথে। তারা যেটি বলছেন যে অতি দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে এই ফুটপাত দখলমুক্ত করা হবে। তো ইশরাত, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের ফুটপাত দখলের যে চিত্র তার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে ফুটপাত দখলের কারণে যানজট এবং দুর্ঘটনা দুটোই বেড়েছে এবং এই ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।